মাস্টার মশাই। ভূমিকা। রাত্রি তখন প্রায় 2টা। কলিকাতার নিস্তব্ধ শব্দ সমুদ্রে একটুখানি ঢেউ তুলিয়া একটা বড় জুড়ি গাড়ি ভবানীপুরের দিক হইতে আসিয়া বীরজিতলাওয়ের মোড়ের কাছে থামিল। সেখানে একটা ঠিকা গাড়ি দেখিয়া আরোহীবাবু তাহাকে ডাকিয়া আনাইলেন। তাহার পাশে একটি কোট হ্যাট পরা বাঙালি বিলাত ফেরতা যুবা সম্মুখের আসনে 2 পা তুলিয়া দিয়া একটু মদমত্ত অবস্থায় ঘাড় নামাইয়া ঘুমাইতেছিল। এই যুবকটি নূতন বিলাত হইতে আসিয়াছে। ইহারই অভ্যর্থনা উপলক্ষে বন্ধু মহলে একটা খানা হইয়া গেছে। সেই খানা হইতে ফিরিবার পথে একজন বন্ধু তাহাকে কিছু দূর অগ্রসর করিবার জন্য নিজের গাড়িতে তুলিয়া লইয়াছেন। তিনি ইহাকে 2-3 বার ঠেলা দিয়া জাগাইয়া কহিলেন, মজুমদার, গাড়ি পাওয়া গেছে, বাড়ি যাও। মজুমদার সচকিত হইয়া একটি বিলাতি দিব্য গালিয়া ভাড়াটে গাড়িতে উঠিয়া পড়িল। তাহার গাড়োয়ানকে ভালো করিয়া ঠিকানা বাতলাইয়া দিয়া ব্রুহাম গাড়ির আরোহী নিজের গম্যপথে চলিয়া গেলেন। ঠিকা গাড়ি কিছু দূর সিধা গিয়া পার্ক স্ট্রিটের সম্মুখে ময়দানে রাস্তায় মোড় লইল। মজুমদার আর একবার ইংরাজি শপথ উচ্চারণ করিয়া আপন মনে কহিল, এ কি, এ তো আমার পথ নয়। তারপরে নিদ্রাজড় অবস্থায় ভাবিল, হবেও বা, এইটিই হয়তো সোজা রাস্তা। ময়দানে প্রবেশ করিতেই মজুমদারের গা কেমন করিয়া উঠিল। হঠাৎ তাহার মনে হইল, কোনো লোক নাই, তবু তাহার পাশে জায়গাটা যেন ভর্তি হইয়া উঠিতেছে, যেন তাহার আসনের শূন্য অংশের আকাশটা নিরেট হইয়া তাহাকে ঠাসিয়া ধরিতেছে। মজুমদার ভাবিল, এ কি ব্যাপার, গাড়িটা আমার সঙ্গে এ কিরকম ব্যবহার শুরু করিল। এই গাড়োয়ান, গাড়োয়ান। গাড়োয়ান কোনো জবাব দিল না। পিছনের খড়খড়ি খুলিয়া ফেলিয়া সহিষ্টার হাত চাপিয়া ধরিল, কহিল, তুম ভিতর আকে বৈঠো। সহিস ভীত কণ্ঠে কহিল, নেহি সাব, ভিতর নেহি জায়গা। শুনিয়া মজুমদারের গায়ে কাঁটা দিয়া উঠিল। সে জোর করিয়া সহিসের হাত চাপিয়া কহিল, জলদি ভিতর আও। সহিস সবলে হাত ছিনাইয়া লইয়া নামিয়া দৌড় দিল। তখন মজুমদার পাশের দিকে ভয়ে ভয়ে তাকাইয়া দেখিতে লাগিল। কিছুই দেখিতে পাইল না। তবু মনে হইল পাশে একটা অটল পদার্থ একেবারে চাপিয়া বসিয়া আছে। কোনো মতে গলায় আওয়াজ আনিয়া মজুমদার কহিল, গাড়োয়ান, গাড়ি রোখো। বোধ হইল গাড়োয়ান যেন দাঁড়াইয়া উঠিয়া 2 হাতে রাশ টানিয়া ঘোড়া থামাইতে চেষ্টা করিল। ঘোড়া কোনো মতেই থামিল না। না থামিয়া ঘোড়া দুটা রেড রোডের রাস্তা ধরিয়া পুনর্বার দক্ষিণের দিকে মোড় লইল। মজুমদার ব্যস্ত হইয়া কহিল, আরে কাহা যাতা? কোনো উত্তর পাইল না। পাশের শূন্যতার দিকে রহিয়া রহিয়া কটাক্ষ করিতে করিতে মজুমদারের সর্বাঙ্গ দিয়া ঘাম ছুটিতে লাগিল। কোনো মতে আড়ষ্ট হইয়া নিজের শরীরটাকে যতদূর সংকীর্ণ করিতে হয় তাহা সে করিল। কিন্তু সে যতটুকু জায়গা ছাড়িয়াছিল ততটুকু জায়গা ভরিয়া উঠিল। মজুমদার মনে মনে তর্ক করিতে লাগিল যে, কোন প্রাচীন ইউরোপীয় জ্ঞানী বলিয়াছেন, নেচার অ্যাভোর্স ভ্যাকুয়াম, তাই তো দেখিতেছি। কিন্তু এটা কি রে, এটা কি নেচার? যদি আমাকে কিছু না বলে তবে আমি এখনই ইহাকে সমস্ত জায়গাটা ছাড়িয়া দিয়া লাফাইয়া পড়ি। লাফ দিতে সাহস হইল না, পাছে পিছনের দিক হইতে অভাবিতপূর্ব একটা কিছু ঘটে। পাহারাওয়ালা বলিয়া ডাক দিবার চেষ্টা করিল, কিন্তু বহু কষ্টে এমনি একটুখানি অদ্ভুত ক্ষীণ আওয়াজ বাহির হইল যে অত্যন্ত ভয়ের মধ্যেও তাহার হাসি পাইল। অন্ধকারে ময়দানের গাছগুলো ভূতের নিস্তব্ধ পার্লামেন্টের মতো পরস্পর মুখামুখি করিয়া দাঁড়াইয়া রহিল, এবং গ্যাসের খুঁটিগুলো সমস্তই যেন জানে অথচ কিছুই যেন বলিবে না,
এমনিভাবে খাড়া হইয়া মিটমিটে আলোক শিখায় চোখ টিপিতে লাগিল। মজুমদার মনে করিল চট করিয়া এক লম্ফে সামনের আসনে গিয়া বসিবে। যেমনি মনে করা অমনি অনুভব করিল সামনের আসন হইতে কেবলমাত্র একটা চাহনি তাহার মুখের দিকে তাকাইয়া আছে। চক্ষু নাই, কিছুই নাই, অথচ একটা চাহনি। সে চাহনি যে কাহার তাহা যেন মনে পড়িতেছে, অথচ কোনো মতেই যেন মনে আনিতে পারিতেছে না। মজুমদার দুই চক্ষু জোর করিয়া বুঝিবার চেষ্টা করিল, কিন্তু ভয়ে বুঝিতে পারিল না। সেই অনির্দেশ্য চাহনির দিকে দুই চোখ এমন শক্ত করিয়া মেলিয়া রহিল যে নিমেষ ফেলিতে সময় পাইল না। এদিকে গাড়িটা কেবলই ময়দানের রাস্তার উত্তর হইতে দক্ষিণে ও দক্ষিণ হইতে উত্তরে চক্রপথে ঘুরিতে লাগিল। ঘোড়া দুটো ক্রমেই যেন উন্মত্ত হইয়া উঠিল, তাহাদের বেগ কেবলই বাড়িয়া চলিল। গাড়ির খড়খড়িগুলো থরথর করিয়া কাঁপিয়া ঝরঝর শব্দ করিতে লাগিল। এমন সময় গাড়িটা যেন কিসের উপর খুব একটা ধাক্কা খাইয়া হঠাৎ থামিয়া গেল। মজুমদার চকিত হইয়া দেখিল তাহাদেরই রাস্তায় গাড়ি দাঁড়াইয়াছে ও গাড়োয়ান তাহাকে নাড়া দিয়া জিজ্ঞাসা করিতেছে, সাহেব, কোথায় যাইতে হইবে বলো? মজুমদার রাগিয়া জিজ্ঞাসা করিল, এতক্ষণ ধরিয়া আমাকে ময়দানের মধ্যে ঘুরাইলি কেন? গাড়োয়ান আশ্চর্য হইয়া কহিল, কই, ময়দানের মধ্যে তো ঘুরাই নাই। মজুমদার বিশ্বাস না করিয়া কহিল, তবে এ কি শুধু স্বপ্ন? গাড়োয়ান একটু ভাবিয়া ভীত হইয়া কহিল, বাবু সাহেব, বুঝি শুধু স্বপ্ন নহে, আমার এই গাড়িতেই আজ 3 বছর হইল একটা ঘটনা ঘটিয়াছিল। মজুমদারের তখন নেশা ও ঘুমের ঘোর সম্পূর্ণ ছাড়িয়া যাওয়াতে গাড়োয়ানের গল্পে কর্ণপাত না করিয়া ভাড়া চুকাইয়া দিয়া চলিয়া গেল। কিন্তু রাত্রে তাহার ভালো করিয়া ঘুম হইল না, কেবলই ভাবিতে লাগিল সেই চাহনিটা কার। এক, অধর মজুমদারের বাপ সামান্য শিব সরকারি হইতে আরম্ভ করিয়া একটা বড় হৌসের মুচ্ছিদ্দিকারী পর্যন্ত উঠিয়াছিলেন। অধরবাবু বাপের উপার্জিত নগদ টাকা সুদে খাটাইতেছেন, তাহাকে আজ নিজে খাটিতে হয় না। বাপ মাথায় সাদা ফেটা বাঁধিয়া পালকিতে করিয়া আপিসে যাইতেন। এদিকে তাহার ক্রিয়াকর্ম দান ধ্যান যথেষ্ট ছিল। বিপদে আপদে অভাবে অনটনে সকল শ্রেণীর লোকেই যে তাহাকে আসিয়া ধরিয়া পড়িত, ইহাই তিনি গর্বের বিষয় মনে করিতেন। অধরবাবু বড় বাড়ি ও গাড়ি জুড়ি করিয়াছিলেন, কিন্তু লোকের সঙ্গে আর তাহার সম্পর্ক নাই। কেবল টাকা ধারের দালাল আসিয়া তাহার হুকায় বাঁধানো তামাক টানিয়া যায় এবং অ্যাটর্নি আপিসের বাবুদের সঙ্গে স্ট্যাম্প দেওয়া দলিলের শর্ত সম্বন্ধে আলোচনা হইয়া থাকে। তাহার সংসারের খরচপত্র সম্বন্ধে হিসাবের এমনই কষাকষি যে পাড়ার ফুটবল ক্লাবের নাছোড়বান্দা ছেলেরাও বহু চেষ্টায় তাহার তহবিলে দন্তস্ফুট করিতে পারে নাই। এমন সময় তাহার ঘরকন্যার মধ্যে একটি অতিথির আগমন হইল। ছেলে হলো না করিতে করিতে অনেক দিন পরে তাহার একটি ছেলে জন্মিল। ছেলেটির চেহারা তাহার মার ধরনের, বড় বড় চোখ, টিকলো নাক, রং রজনীগন্ধার পাপড়ির মতো। যে দেখিল সেই বলিল, আহা, ছেলে তো নয়, যেন কার্তিক। অধরবাবুর অনুচর রতিকান্ত বলিল, বড় ঘরের ছেলের যেমনটি হওয়া উচিত তেমনই হইয়াছে। ছেলেটির নাম হইল বেণুগোপাল। ইতিপূর্বে অধরবাবুর স্ত্রী ননীবালা সংসার খরচ লইয়া স্বামীর বিরুদ্ধে নিজের মত তেমন জোর করিয়া কোনোদিন খাটান নাই। দুটো একটা শখের ব্যাপার অথবা লৌকিকতার অত্যাবশ্যক আয়োজন লইয়া মাঝে মাঝে বচসা হইয়াছে বটে, কিন্তু শেষকালে স্বামীর কৃপণতার প্রতি অবজ্ঞা করিয়া নিঃশব্দে হার মানিয়াছেন। এবারে ননীবালাকে অধরলাল আঁটিয়া উঠিতে পারিলেন না। বেণুগোপাল সম্বন্ধে তাহার হিসাব এক এক পা করিয়া হটিতে লাগিল। তাহার পায়ের মল, হাতের বালা, গলার হার, মাথার টুপি,
তাহার দিশি বিলাতি নানা রকমের নানা রঙের সাজসজ্জা সম্বন্ধে ননিবালা যাহা কিছু দাবি উত্থাপিত করিলেন সবকটাই তিনি কখনো নীরব অশ্রুপাতে, কখনো সরব বাক্যবর্ষণে জিতিয়া লইলেন। বেণুগোপালের জন্য যাহা দরকার এবং যাহা দরকার নয় তাহা চাইই চাই। সেখানে শূন্য তহবিলের ওজর বা ভবিষ্যতের ফাঁকা আশ্বাস একদিনও খাটিল না। বেণুগোপাল বাড়িয়া উঠিতে লাগিল। বেণুর জন্য খরচ করাটা অধরলালের অভ্যাস হইয়া আসিল। তাহার জন্য বেশি মাহিনা দিয়া অনেক পাশ করা এক বুড়ো মাস্টার রাখিলেন। এই মাস্টার বেণুকে মিষ্ট ভাষায় ও শিষ্টাচারে বশ করিবার অনেক চেষ্টা করিলেন, কিন্তু তিনি নাকি বরাবর ছাত্রদিগকে কড়া শাসনে চালাইয়া আজ পর্যন্ত মাস্টারি মর্যাদা অক্ষুণ্ণ রাখিয়া আসিয়াছেন। সেই জন্য তাহার ভাষার মিষ্টতা ও আচারের শিষ্টতায় কেবলই বেসুর লাগিল। সেই শুষ্ক সাধনায় ছেলে ভুলিল না। ননিবালা অধরলালকে কহিলেন, ও তোমার কেমন মাস্টার? ওকে দেখিলেই যে ছেলে অস্থির হইয়া উঠে, ওকে ছাড়াইয়া দাও। বুড়ো মাস্টার বিদায় হইল। সেকালে মেয়ে যেমন স্বয়ংবরা হইত, তেমনি ননিবালার ছেলে স্বয়ং মাস্টার হইতে বসিল। সে যাহাকে না বরিয়া লইবে তাহার সকল পাশ ও সকল সার্টিফিকেট বৃথা। এমনি সময়টাতে গায়ে একখানি ময়লা চাদর ও পায়ে ছেঁড়া ক্যাম্বিসের জুতা পরিয়া মাস্টারির উমেদারিতে হরলাল আসিয়া জুটিল। তাহার বিধবা মা পরের বাড়িতে রাঁধিয়া ও ধান ভাঙিয়া তাহাকে মফস্বলে এন্ট্রেন্স স্কুলে কোনো মতে এন্ট্রেন্স পাশ করাইয়াছে। এখন হরলাল কলিকাতায় কলেজে পড়িবে বলিয়া প্রাণপণ প্রতিজ্ঞা করিয়া বাহির হইয়াছে। অনাহারে তাহার মুখের নিম্ন অংশ শুকাইয়া ভারতবর্ষের কন্যাকুমারীর মতো সরু হইয়া আসিয়াছে। কেবল মস্ত কপালটা হিমালয়ের মতো প্রশস্ত হইয়া অত্যন্ত চোখে পড়িতেছে। মরুভূমির বালু হইতে সূর্যের আলো যেমন ঠিকরিয়া পড়ে, তেমনি তাহার দুই চক্ষু হইতে দৈন্যের একটা অস্বাভাবিক দীপ্তি বাহির হইতেছে। দরোয়ান জিজ্ঞাসা করিল, তুমি কি চাও? কাহাকে চাও? হরলাল ভয়ে ভয়ে বলিল, বাড়ির বাবুর সঙ্গে দেখা করিতে চাই। দরোয়ান কহিল, দেখা হইবে না। তাহার উত্তরে হরলাল কি বলিবে ভাবিয়া না পাইয়া ইতস্তত করিতেছিল, এমন সময় 7 বছরের ছেলে বেণুগোপাল বাগানে খেলা সারিয়া দেউড়িতে আসিয়া উপস্থিত হইল। দরোয়ান হরলালকে দ্বিধা করিতে দেখিয়া আবার কহিল, বাবু চলা যাও। বেণুর হঠাৎ জিদ চড়িল। সে কহিল, নেহি জায়গা বলিয়া সে হরলালের হাত ধরিয়া তাহাকে দোতলার বারান্দায় তাহার বাপের কাছে লইয়া হাজির করিল। বাবু তখন দিবানিদ্রা সারিয়া জরালস ভাবে বারান্দায় বেতের কেদারায় চুপচাপ বসিয়া পা দোলাইতেছিলেন ও বৃদ্ধ রতিকান্ত একটা কাঠের চৌকিতে আসন হইয়া বসিয়া ধীরে ধীরে তামাক টানিতেছিলেন। সেদিন এই সময়ে এই অবস্থায় দৈবক্রমে হরলালের মাস্টারি বাহাল হইয়া গেল। রতিকান্ত জিজ্ঞাসা করিলেন, আপনার পড়া কি পর্যন্ত? হরলাল একটুখানি মুখ নিচু করিয়া কহিল, এন্ট্রেন্স পাশ করিয়াছি। রতিকান্ত ভ্রু তুলিয়া কহিল, শুধু এন্ট্রেন্স পাশ? আমি বলি কলেজে পড়িয়াছেন, আপনার বয়সও তো নেহাত কম দেখি না। হরলাল চুপ করিয়া রহিল। আশ্রিত ও আশ্রয় প্রত্যাশীদিগকে সকল রকমে পীড়ন করাই রতিকান্তের প্রধান আনন্দ ছিল। রতিকান্ত আদর করিয়া বেণুকে কোলের কাছে টানিয়া লইবার চেষ্টা করিয়া কহিল, কত এম.এ. বিএ আসিল ও গেল, কাহাকেও পছন্দ হইল না, আর শেষকালে কি সোনাবাবু এন্ট্রেন্স পাশ করা মাস্টারের কাছে পড়িবেন? বেণু রতিকান্তের আদরের আকর্ষণ জোর করিয়া ছাড়াইয়া লইয়া কহিল, যাও। রতিকান্তকে বেণু কোনো মতেই সহ্য করিতে পারিত না, কিন্তু রতি ও বেণুর এই অসহিষ্ণুতাকে তাহার বাল্য মাধুর্যের একটা লক্ষণ বলিয়া ইহাতে খুব আমোদ পাইবার চেষ্টা করিত এবং তাহাকে সোনাবাবু চাঁদবাবু বলিয়া খেপাইয়া আগুন করিয়া তুলিত।
হরলালের উমেদারি সফল হওয়া শক্ত হইয়া উঠিয়াছিল। সে মনে মনে ভাবিতেছিল, এইবার কোনো সুযোগে চৌকি হইতে উঠিয়া বাহির হইতে পারিলেই বাঁচা যায়। এমন সময়ে অধরলালের সহসা মনে হইল, এই ছোকরাটিকে নিতান্ত সামান্য মাহিনা দিলেও পাওয়া যাইবে। শেষকালে স্থির হইল, হরলাল বাড়িতে থাকিবে, খাইবে ও 5 টাকা করিয়া বেতন পাইবে। বাড়িতে রাখিয়া যেটুকু অতিরিক্ত দাক্ষিণ্য প্রকাশ করা হইবে, তাহার বদলে অতিরিক্ত কাজ আদায় করিয়া লইলেই এটুকু দয়া সার্থক হইতে পারিবে। এবারে মাস্টার টিকিয়া গেল। প্রথম হইতেই হরলালের সঙ্গে বেনুর এমনি জমিয়া গেল যেন তাহারা 2 ভাই। কলিকাতায় হরলালের আত্মীয় বন্ধু কেহই ছিল না। এই সুন্দর ছোট ছেলেটি তাহার সমস্ত হৃদয় জুড়িয়া বসিল। অভাগা হরলালের এমন করিয়া কোনো মানুষকে ভালোবাসিবার সুযোগ ইতিপূর্বে কখনো ঘটে নাই। কি করিলে তাহার অবস্থা ভালো হইবে, এই আশায় সে বহু কষ্টে বই জোগাড় করিয়া কেবলমাত্র নিজের চেষ্টায় দিন রাত শুধু পড়া করিয়াছে। মাকে পরাধীন থাকিতে হইয়াছিল বলিয়া ছেলের শিশু বয়স কেবল সংকোচেই কাটিয়াছে। নিষেধের গণ্ডি পার হইয়া দুষ্টামির দ্বারা নিজের বাল্য প্রতাপকে জয়শালী করিবার সুখ সে কোনোদিন পায় নাই। সে কাহারও দলে ছিল না। সে আপনা ছেঁড়া বই ও ভাঙা স্লেটের মাঝখানে একলাই ছিল। জগতে জন্মিয়া যে ছেলেকে শিশুকালেই নিস্তব্ধ ভালো মানুষ হইতে হয়, তখন হইতেই মাতার দুঃখ ও নিজের অবস্থা যাহাকে সাবধানে বুঝিয়া চলিতে হয়, সম্পূর্ণ অবিবেচক হইবার স্বাধীনতা যাহার ভাগ্যে কোনোদিন জোটে না, আমোদ করিয়া চঞ্চলতা করা বা দুঃখ পাইয়া কাঁদা, এ দুটোই যাহাকে অন্য লোকের অসুবিধা ও বিরক্তির ভয়ে সমস্ত শিশু শক্তি প্রয়োগ করিয়া চাপিয়া যাইতে হয়, তাহার মতো করুণার পাত্র অথচ করুণা হইতে বঞ্চিত জগতে কে আছে? সেই পৃথিবীর সকল মানুষের নিচে চাপা পড়া হরলাল নিজেও জানিত না তাহার মনের মধ্যে এত স্নেহের রস অবসরের অপেক্ষায় এমন করিয়া জমা হইয়াছিল। বেনুর সঙ্গে খেলা করিয়া, তাহাকে পড়াইয়া, অসুখের সময় তাহার সেবা করিয়া হরলাল স্পষ্ট বুঝিতে পারিল, নিজের অবস্থার উন্নতি করার চেয়েও মানুষের আর একটা জিনিস আছে। সে যখন পাইয়া বসে তখন তাহার কাছে আর কিছুই লাগে না। বেনুও হরলালকে পাইয়া বাঁচিল, কারণ ঘরে সে একটি ছেলে, একটি অতি ছোট ও আর একটি 3 বছরের বোন আছে। বেনু তাহাদিগকে সঙ্গদানের যোগ্যই মনে করে না। পাড়ার সমবয়সী ছেলের অভাব নাই, কিন্তু অধরলাল নিজের ঘরকে অত্যন্ত বড় ঘর বলিয়া নিজের মনে নিশ্চয় স্থির করিয়া রাখাতে মেলামেশা করিবার উপযুক্ত ছেলে বেনুর ভাগ্যে জুটিল না। কাজেই হরলাল তাহার একমাত্র সঙ্গী হইয়া উঠিল। অনুকূল অবস্থায় বেনু যে সকল দৌরাত্ম্য 10 জনের মধ্যে ভাগ হইয়া একরকম সহনযোগ্য হইতে পারিত, তাহা সমস্তই একা হরলালকে বহিতে হইত। এই সমস্ত উপদ্রব প্রতিদিন সহ্য করিতে করিতে হরলালের স্নেহ আরও দৃঢ় হইয়া উঠিতে লাগিল। রতিকান্ত বলিতে লাগিল, আমাদের সোনাবাবুকে মাস্টার মশায় মাটি করিতে বসিয়াছেন। অধরলালেরও মাঝে মাঝে মনে হইতে লাগিল, মাস্টারের সঙ্গে ছাত্রের সম্বন্ধটি ঠিক যেন যথোচিত হইতেছে না। কিন্তু হরলালকে বেনুর কাছ হইতে তফাত করে এমন সাধ্য কাহার আছে? বেনুর বয়স এখন 11। হরলাল FA পাশ করিয়া জলপানি পাইয়া 3য় বার্ষিকে পড়িতেছে। ইতিমধ্যে কলেজে তাহার 2টি একটি বন্ধু যে জোটে নাই তাহা নহে,
কিন্তু ওই 11 বছরের ছেলেটি তাহার সকল বন্ধুর সেরা। কলেজ হইতে ফিরিয়া বেনুকে লইয়া সে গোলদিঘি এবং কোনো কোনো দিন ইডেন গার্ডেনে বেড়াইতে যাইত। তাহাকে গ্রিক ইতিহাসের বীর পুরুষদের কাহিনী বলিত, তাহাকে স্কট ও ভিক্টর হুগোর গল্প একটু একটু করিয়া বাংলায় শুনাইত। উচ্চৈস্বরে তাহার কাছে ইংরেজি কবিতা আবৃত্তি করিয়া তাহা তর্জমা করিয়া ব্যাখ্যা করিত। তাহার কাছে শেক্সপিয়রের জুলিয়াস সিজার মানে করিয়া পড়িয়া তাহার হইতে অ্যান্টনির বক্তৃতা মুখস্থ করাইবার চেষ্টা করিত। ওই একটুখানি বালক হরলালের হৃদয় উদ্বোধনের পক্ষে যেন সোনার কাঠির মতো হইয়া উঠিল। একলা বসিয়া যখন পড়া মুখস্থ করিত তখন ইংরেজি সাহিত্য সে এমন করিয়া মনের মধ্যে গ্রহণ করে নাই। এখন সে ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য যাহা কিছু পড়ে তাহার মধ্যে কিছু রস পাইলেই সেটা আগে বেনুকে দিবার জন্য আগ্রহ বোধ করে এবং বেনুর মনে সেই আনন্দ সঞ্চার করিবার চেষ্টাতেই তাহার নিজের বুঝিবার শক্তি ও আনন্দের অধিকার যেন 2 গুণ বাড়িয়া যায়। বেনু স্কুল হইতে আসিয়াই কোনো মতে তাড়াতাড়ি জলপান সারিয়াই হরলালের কাছে যাইবার জন্য একেবারে ব্যস্ত হইয়া উঠিত। তাহার মা তাহাকে কোনো ছুতায় কোনো প্রলোভনে অন্তঃপুরে ধরিয়া রাখিতে পারিত না। ননিবালার ইহা ভালো লাগে নাই। তাহার মনে হইত হরলাল নিজের চাকরি বজায় রাখিবার জন্যই ছেলেকে এত করিয়া বশ করিবার চেষ্টা করিতেছে। সে একদিন হরলালকে ডাকিয়া পর্দার আড়াল হইতে বলিল, তুমি মাস্টার, ছেলেকে কেবল সকালে 1 ঘণ্টা, বিকালে 1 ঘণ্টা পড়াইবে, দিন রাত্রি উহার সঙ্গে লাগিয়া থাকো কেন? আজকাল ও যে মা বাপ কাহাকেও মানে না, ও কেমন শিক্ষা পাইতেছে? আগে যে ছেলে মা বলিতে একেবারে নাচিয়া উঠিত, আজ যে তাহাকে ডাকিয়া পাওয়া যায় না। বেনু আমার বড় ঘরের ছেলে, উহার সঙ্গে তোমার অত মাখামাখি কিসের জন্য? সেদিন রতিকান্ত অধরবাবুর কাছে গল্প করিতেছিল যে তাহার জানা 3-4 জন লোক বড় মানুষের ছেলের মাস্টারি করিতে আসিয়া ছেলের মন এমন করিয়া বশ করিয়া লইয়াছে যে ছেলে বিষয়ের অধিকারী হইলে তাহারাই সর্বেসর্বা হইয়া ছেলেকে স্বেচ্ছামতো চালাইয়াছে। হরলালের প্রতি ইশারা করিয়া যে এ সকল কথা বলা হইতেছিল তাহা হরলালের বুঝিতে বাকি ছিল না। তবু সে চুপ করিয়া সমস্ত সহ্য করিয়া গিয়াছিল। কিন্তু আজ বেনুর মার কথা শুনিয়া তাহার বুক ভাঙিয়া গেল। সে বুঝিতে পারিল বড় মানুষের ঘরে মাস্টারের পদবিটা কি। গোয়াল ঘরে ছেলেকে দুধ যোগাইবার যেমন গরু আছে, তেমনি তাহাকে বিদ্যা যোগাইবার একটা মাস্টারও রাখা হইয়াছে। ছাত্রের সঙ্গে স্নেহপূর্ণ আত্মীয়তার সম্বন্ধ স্থাপন এত বড় একটা স্পর্ধা যে বাড়ির চাকর হইতে গৃহিণী পর্যন্ত কেহই তাহা সহ্য করিতে পারে না এবং সকলেই সেটাকে স্বার্থ সাধনের একটা চাতুরী বলিয়াই জানে। হরলাল কম্পিত কণ্ঠে বলিল, মা, বেনুকে আমি কেবল পড়াইব, তাহার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকিবে না। সেদিন বিকালে বেনুর সঙ্গে তাহার খেলিবার সময়ে হরলাল কলেজ হইতে ফিরিলই না। কেমন করিয়া রাস্তায় রাস্তায় ঘুরিয়া সে সময় কাটাইল তাহা সেই জানে। সন্ধ্যা হইলে যখন সে পড়াইতে আসিল তখন বেনু মুখ ভার করিয়া রহিল। হরলাল তাহার অনুপস্থিতির কোনো জবাবদিহি না করিয়া পড়াইয়া গেল। সেদিন পড়া সুবিধা মতো হইল না। হরলাল প্রতিদিন রাত্রি থাকিতে উঠিয়া তাহার ঘরে বসিয়া পড়া করিত। বেনু সকালে উঠিয়াই মুখ ধুইয়া তাহার কাছে ছুটিয়া যাইত। বাগানে বাঁধানো চৌবাচ্চায় মাছ ছিল। তাহাদিগকে মুড়ি খাওয়ানো ইহাদের এক কাজ ছিল। বাগানের এক কোণে কতকগুলো পাথর সাজাইয়া ছোট ছোট রাস্তা ও ছোট গেট ও বেড়া তৈরি করিয়া বেনু বালখিল্য ঋষির আশ্রমের উপযুক্ত একটি অতি ছোট বাগান বসাইয়াছিল। সে বাগানে মালির কোনো অধিকার ছিল না। সকালে ওই বাগানে চর্চা করা তাহার দ্বিতীয় কাজ। তাহার পরে রৌদ্র বেশি হইলে বাড়ি ফিরিয়া বেনু হরলালের কাছে পড়িতে বসিত। কাল সায়াহ্নে যে গল্পের অংশ শোনা হয় নাই সেইটে শুনিবার জন্য আজ বেনু যথাসাধ্য ভোরে উঠিয়া বাহিরে ছুটিয়া আসিয়াছিল। সে মনে করিয়াছিল সকালে ওঠায় সে আজ মাস্টার মশাইকে বুঝি জিতিয়াছে। ঘরে আসিয়া দেখিল মাস্টার মশাই নাই। দরোয়ানকে জিজ্ঞাসা করিয়া জানিল মাস্টার মশাই বাহির হইয়া গিয়াছেন।
সেদিনও সকালে পড়ার সময় বেনু ক্ষুদ্র হৃদয়টুকুর বেদনা লইয়া মুখ গম্ভীর করিয়া রহিল। সকালবেলায় হরলাল কেন যে বাহির হইয়া গিয়াছিল তাহা জিজ্ঞাসাও করিল না। হরলাল বেনুর মুখের দিকে না চাহিয়া বইয়ের পাতার উপর চোখ রাখিয়া পড়াইয়া গেল। বেনু বাড়ির ভিতরে তাহার মার কাছে যখন খাইতে বসিল তখন তাহার মা জিজ্ঞাসা করিল, কাল বিকাল হইতে তোর কি হইয়াছে বল দেখি? মুখ হাঁড়ি করিয়া আছিস কেন? ভালো করিয়া খাইতেছিস না? ব্যাপারখানা কি? বেনু কোনো উত্তর করিল না। আহারের পর মা তাহাকে কাছে টানিয়া আনিয়া তাহার গায়ে হাত বুলাইয়া অনেক আদর করিয়া যখন তাহাকে বারবার প্রশ্ন করিতে লাগিলেন, তখন সে আর থাকিতে পারিল না, ফুপাইয়া কাঁদিয়া উঠিল। বলিল, মাস্টার মশায়। মা কহিলেন, মাস্টার মশায় কি? বেনু বলিতে পারিল না মাস্টার মশায় কি করিয়াছেন। কি যে অভিযোগ তাহা ভাষায় ব্যক্ত করা কঠিন। ননিবালা কহিলেন, মাস্টার মশায় বুঝি তোর মার নামে তোর কাছে লাগাইয়াছেন? সে কথার কোনো অর্থ বুঝিতে না পারিয়া বেনু উত্তর না করিয়া চলিয়া গেল। ইতিমধ্যে বাড়িতে অধরবাবুর কতকগুলো কাপড় চোপড় চুরি হইয়া গেল। পুলিশকে খবর দেওয়া হইল। পুলিশ খানা তল্লাশিতে হরলালেরও বাক্স সন্ধান করিতে ছাড়িল না। রতিকান্ত নিতান্তই নিরীহভাবে বলিল, যে লোক লইয়াছে সে কি আর মাল বাক্সের মধ্যে রাখিয়াছে? মালের কোনো কিনারা হইল না। এরূপ লোকসান অধরলালের পক্ষে অসহ্য। তিনি পৃথিবী শুদ্ধ লোকের উপর চটিয়া উঠিলেন। রতিকান্ত কহিল, বাড়িতে অনেক লোক রহিয়াছে, কাহাকেই বা দোষ দিবেন, কাহাকেই বা সন্দেহ করিবেন? যাহার যখন খুশি আসিতেছে যাইতেছে। অধরলাল মাস্টারকে ডাকাইয়া বলিলেন, দেখো হরলাল, তোমাদের কাহাকেও বাড়িতে রাখা আমার পক্ষে সুবিধা হইবে না। এখন হইতে তুমি আলাদা বাসায় থাকিয়া বেনুকে ঠিক সময় মতো পড়াইয়া যাইবে। এই হইলেই ভালো হয়। না হয় আমি তোমার 2 টাকা মাইনে বৃদ্ধি করিয়া দিতে রাজি আছি। রতিকান্ত তামাক টানিতে টানিতে বলিল, এ তো অতি ভালো কথা, উভয় পক্ষেই ভালো। হরলাল মুখ নিচু করিয়া শুনিল, তখন কিছু বলিতে পারিল না। ঘরে আসিয়া অধরবাবুকে চিঠি লিখিয়া পাঠাইল। নানা কারণে বেনুকে পড়ানো তাহার পক্ষে সুবিধা হইবে না, অতএব আজই সে বিদায় গ্রহণ করিবার জন্য প্রস্তুত হইয়াছে। সেদিন বেনু স্কুল হইতে ফিরিয়া আসিয়া দেখিল মাস্টার মশায়ের ঘর শূন্য। তাহার সেই ভগ্নপ্রায় টিনের পেটরাটিও নাই। দড়ির উপর তাহার চাদর ও গামছা ঝুলিত। সে দড়িটা আছে, কিন্তু চাদর ও গামছা নাই। টেবিলের উপর খাতাপত্র ও বই এলোমেলো ছড়ানো থাকিত। তাহার বদলে সেখানে একটা বড় বোতলের মধ্যে সোনালি মাছ ঝকঝক করিতে করিতে ওঠানামা করিতেছে। বোতলের গায়ের উপর মাস্টার মশায়ের হস্তাক্ষরে বেনুর নাম লেখা একটা কাগজ আঁটা। আরেকটি নূতন ভালো বাঁধাই করা ইংরেজি ছবির বই। তাহার ভিতরকার পাতায় এক প্রান্তে বেনুর নাম ও তাহার নিচে আজকে তারিখ, মাস ও সন দেওয়া আছে। বেনু ছুটিয়া তাহার বাপের কাছে গিয়া কহিল, বাবা, মাস্টার মশায় কোথায় গেছেন? বাপ তাহাকে কাছে টানিয়া লইয়া কহিলেন, তিনি কাজ ছাড়িয়া দিয়া চলিয়া গেছেন। বেনু বাপের হাত ছাড়াইয়া লইয়া পাশের ঘরে বিছানার উপরে উপুড় হইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। অধরবাবু ব্যাকুল হইয়া কি করিবেন কিছুই ভাবিয়া পাইলেন না। পরের দিন বেলা 10:30টার সময় হরলাল একটা মেসের ঘরে তক্তপোষের উপর উন্মনা হইয়া বসিয়া কলেজে যাইবে কিনা ভাবিতেছে, এমন সময় হঠাৎ দেখিল প্রথমে অধরবাবুদের দারোয়ান ঘরে প্রবেশ করিল এবং তাহার পিছনে বেনু ঘরে ঢুকিয়াই হরলালের গলা জড়াইয়া ধরিল। হরলালের গলার স্বর আটকাইয়া গেল। কথা কহিতে গেলেই তাহার 2 চোখ দিয়া জল ঝরিয়া পড়িবে, এই ভয়ে সে কোনো কথাই কহিতে পারিল না। বেনু কহিল, মাস্টার মশায়, আমাদের বাড়ি চলো।
বেনু তাহাদের বৃদ্ধ দরোয়ান চন্দ্রভানকে ধরিয়া পড়িয়াছিল। যেমন করিয়া হোক মাস্টার মশায়ের বাড়িতে তাহাকে লইয়া যাইতে হইবে। পাড়ার যে মুটে হরলালের পেঁটরা বহিয়া আনিয়াছিল তাহার কাছ হইতে সন্ধান লইয়া আজ স্কুলে যাইবার গাড়িতে চন্দ্রভান বেনুকে হরলালের মেসে আনিয়া উপস্থিত করিয়াছে। কেন যে হরলালের পক্ষে বেনুদের বাড়ি যাওয়া একেবারেই অসম্ভব তাহা সে বলিতেও পারিল না, অথচ তাহাদের বাড়িতেও যাইতে পারিল না। বেনু যে তাহার গলা জড়াইয়া ধরিয়া তাহাকে বলিয়াছিল, আমাদের বাড়ি চলো, এই স্পর্শ ও এই কথাটা স্মৃতি কত দিনে কত রাত্রে তাহার কণ্ঠে চাপিয়া ধরিয়া যেন তাহার নিঃশ্বাস রোধ করিয়াছে। কিন্তু ক্রমে এমনও দিন আসিল যখন দুই পক্ষেই সমস্ত চুকিয়া গেল। বক্ষের শিরা আঁকড়াইয়া ধরিয়া বেদনা নিশাচর বাদুরের মতো আর ঝুলিয়া রহিল না। হরলাল অনেক চেষ্টা করিয়াও পড়াতে আর তেমন করিয়া মনোযোগ করিতে পারিল না। সে কোনো মতেই স্থির হইয়া পড়িতে বসিতে পারিত না। খানিকটা পড়িবার চেষ্টা করিয়াই ধাঁ করিয়া বই বন্ধ করিয়া ফেলিত এবং অকারণে দ্রুতপদে রাস্তায় ঘুরিয়া আসিত। কলেজে লেকচারের নোটের মাঝে মাঝে খুব বড় বড় ফাঁক পড়িত এবং মাঝে মাঝে যে সমস্ত আঁকযোগ পড়িত তাহার সঙ্গে প্রাচীন ইজিপ্টের চিত্রলিপি ছাড়া আর কোনো বর্ণমালার সাদৃশ্য ছিল না। হরলাল বুঝিল এ সমস্ত ভালো লক্ষণ নয়। পরীক্ষায় সে যদি বা পাশ হয় বৃত্তি পাইবার কোনো সম্ভাবনা নাই। বৃত্তি না পাইলে কলিকাতায় তাহার একদিনও চলিবে না। ওদিকে দেশে মাকেও 2-4 টাকা পাঠানো চাই। নানা চিন্তা করিয়া চাকরির চেষ্টায় বাহির হইল। চাকরি পাওয়া কঠিন, কিন্তু না পাওয়া তাহার পক্ষে আরও কঠিন। এই জন্য আশা ছাড়িয়াও আশা ছাড়িতে পারিল না। হরলালের সৌভাগ্যক্রমে একটি বড় ইংরেজ সদাগরের আপিসে উমেদারি করিতে গিয়া হঠাৎ সে বড় সাহেবের নজরে পড়িল। সাহেবের বিশ্বাস ছিল তিনি মুখ দেখিয়া লোক চিনিতে পারেন। হরলালকে ডাকিয়া তাহার সঙ্গে 2-4 কথা কহিয়াই তিনি মনে মনে বলিলেন, এ লোকটা চলিবে। জিজ্ঞাসা করিলেন, কাজ জানা আছে? হরলাল কহিল, না। জামিন দিতে পারিবে? তাহার উত্তরেও না। কোনো বড় লোকের কাছ হইতে সার্টিফিকেট আনিতে পারো? কোনো বড় লোককেই সে জানে না। শুনিয়া সাহেব আরও যেন খুশি হইয়া কহিলেন, আচ্ছা বেশ, 25 টাকা বেতনে কাজ আরম্ভ করো, কাজ শিখিলে উন্নতি হইবে। তারপরে সাহেব তার বেশভূষার প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, 15 টাকা আগাম দিতেছি, আপিসের উপযুক্ত কাপড় তৈরি করাইয়া লইবে। কাপড় তৈরি হইল। হরলাল আপিসেও বাহির হইতে আরম্ভ করিল। বড় সাহেব তাহাকে ভূতের মতো খাটাইতে লাগিলেন। অন্য কেরানিরা বাড়ি গেলেও হরলালের ছুটি ছিল না। একদিন সাহেবের বাড়ি গিয়াও তাহাকে কাজ বুঝাইয়া দিয়া আসিতে হইত। এমনি করিয়া কাজ শিখিয়া লইতে হরলালের বিলম্ব হইল না। তাহার সহযোগী কেরানিরা তাহাকে ঠকাইবার অনেক চেষ্টা করিল। তাহার বিরুদ্ধে উপরওয়ালাদের কাছে লাগালাগিও করিল, কিন্তু এই নিঃশব্দ নিরীহ সামান্য হরলালের কোনো অপকার করিতে পারিল না। যখন তাহার 40 টাকা মাহিনা হইল তখন হরলাল দেশ হইতে মাকে আনিয়া একটি ছোটখাটো গলির মধ্যে ছোটখাটো বাড়িতে বাসা করিল। এতদিন পরে তাহার মার দুঃখ ঘুচিল। মা বলিলেন, বাবা, এইবার বউ ঘরে আনিব। হরলাল মাতার পায়ের ধুলা লইয়া বলিল, মা, ওইটে মাপ করিতে হইবে। মাতার আরেকটি অনুরোধ ছিল। তিনি বলিলেন, তুই যে দিনরাত তোর ছাত্র বেণুগোপালের গল্প করিস তাহাকে একবার নিমন্ত্রণ করিয়া খাওয়া, তাহাকে আমার দেখিতে ইচ্ছা করে। হরলাল কহিল, মা, এ বাসায় তাহাকে কোথায় বসাইবে? রোসো, একটা বড় বাসা করি, তাহার পরে তাহাকে নিমন্ত্রণ করিব।
7। হরলালের বেতন বৃদ্ধির সঙ্গে ছোট গলি হইতে বড় গলি ও ছোট বাড়ি হইতে বড় বাড়িতে তাহার বাস পরিবর্তন হইল। তবু সে কি জানি কি মনে করিয়া অধরলালের বাড়ি যাইতে বা বেণুকে নিজের বাসায় ডাকিয়া আনিতে কোনো মতেই মন স্থির করিতে পারিল না। হয়তো কোনোদিনই তাহার সংকোচ ঘুচিত না। এমন সময়ে হঠাৎ খবর পাওয়া গেল বেণুর মা মারা গিয়াছেন। শুনিয়া মুহূর্ত বিলম্ব না করিয়া সে অধরলালের বাড়ি গিয়া উপস্থিত হইল। এই দুই অসমবয়সী বন্ধুতে অনেক দিন পরে আবার একবার মিলন হইল। বেণুর অশৌচের সময় পার হইয়া গেল, তবু এ বাড়িতে হরলালের যাতায়াত চলিতে লাগিল। কিন্তু ঠিক তেমনটি আর কিছুই নাই। বেণু এখন বড় হইয়া উঠিয়া অঙ্গুষ্ঠ ও তর্জনী যোগে তাহার নূতন গোঁফের রেখার সাধ্য সাধনা করিতেছে। চালচলনে বাবুয়ানা ফুটিয়া উঠিয়াছে। এখন তাহার উপযুক্ত বন্ধু বান্ধবেরও অভাব নাই। ফোনোগ্রাফে থিয়েটারের নটীদের ইতর গান বাজাইয়া সে বন্ধু মহলকে আমোদে রাখে। পরিবার ঘরে সেই সাবেক ভাঙা চৌকি ও দাগি টেবিল কোথায় গেল? আয়নাতে, ছবিতে, আসবাবে ঘর যেন ছাতি ফুলাইয়া রহিয়াছে। বেণু এখন কলেজে যায়, কিন্তু দ্বিতীয় বার্ষিকের সীমানা পার হইবার জন্য তাহার কোনো তাগিদ দেখা যায় না। বাপ স্থির করিয়া আছেন দুই একটা পাশ করাইয়া লইয়া বিবাহের হাটে ছেলের বাজার দর বাড়াইয়া তুলিবেন। কিন্তু ছেলের মা জানিতেন ও স্পষ্ট করিয়া বলিতেন, আমার বেণুকে সামান্য লোকের ছেলের মতো গৌরব প্রমাণ করিবার জন্য পাশের হিসাব দিতে হইবে না। লোহার সিন্দুকে কোম্পানির কাগজ অক্ষয় হইয়া থাক। ছেলেও মাতার এই কথাটা বেশ করিয়া মনে মনে বুঝিয়া লইয়াছিল। যাহা হোক, বেণুর পক্ষে সে যে আজ নিতান্ত অনাবশ্যক তাহা হরলাল স্পষ্টই বুঝিতে পারিল, এবং কেবলই থাকিয়া থাকিয়া সেই দিনের কথা মনে পড়িল, যেদিন বেণু হঠাৎ সকালবেলা তাহার সেই মেষের বাসায় গিয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিয়াছিল, মাস্টার মশায়, আমাদের বাড়ি চলো। সে বেণু নাই, সে বাড়ি নাই। এখন মাস্টার মশাইকে কেই বা ডাকিবে? হরলাল মনে করিয়াছিল এইবার বেণুকে তাহাদের বাসায় মাঝে মাঝে নিমন্ত্রণ করিবে, কিন্তু তাহাকে আহ্বান করিবার জোর পাইল না। একবার ভাবিল উহাকে আসিতে বলিব, তাহার পরে ভাবিল বলিয়া লাভ কি? বেণু হয়তো নিমন্ত্রণ রক্ষা করিবে, কিন্তু থাক। হরলালের মা ছাড়িলেন না। তিনি বারবার বলিতে লাগিলেন তিনি নিজের হাতে রাঁধিয়া তাহাকে খাওয়াইবেন। আহা, বাছার মা মারা গেছে। অবশেষে হরলাল একদিন তাহাকে নিমন্ত্রণ করিতে গেল। কহিল, অধরবাবুর কাছ হইতে অনুমতি লইয়া আসি। বেণু কহিল, অনুমতি লইতে হইবে না। আপনি কি মনে করেন আমি এখনো সেই খোকাবাবু আছি? হরলালের বাসায় বেণু খাইতে আসিল। মা এই কার্তিকের মতো ছেলেটিকে তাহার দুই স্নিগ্ধ চক্ষুর আশীর্বাদে অভিষিক্ত করিয়া যত্ন করিয়া খাওয়াইলেন। তাহার কেবলই মনে হইতে লাগিল, আহা, এই বয়সের এমন ছেলেকে ফেলিয়া ইহার মা যখন মরিল, তখন তার প্রাণ না জানি কেমন করিতেছিল। আহার সারিয়াই বেণু কহিল, মাস্টার মশাই, আমাকে আজ একটু সকাল সকাল যাইতে হইবে। আমার দুই একজন বন্ধুর আসিবার কথা আছে। বলিয়া পকেট হইতে সোনার ঘড়ি খুলিয়া একবার সময় দেখিয়া লইল। তাহার পরে সংক্ষেপে বিদায় লইয়া জুড়ি গাড়িতে চড়িয়া বসিল। হরলাল তাহার বাসার দরজার কাছে আসিয়া দাঁড়াইয়া রহিল। গাড়ি সমস্ত গলিকে কাঁপাইয়া দিয়া মুহূর্তের মধ্যেই চোখের বাহির হইয়া গেল। মা কহিলেন, হরলাল, উহাকে মাঝে মাঝে ডাকিয়া আনিস। এই বয়সে উহার মা মারা গেছে মনে করিলে আমার প্রাণটা কেমন করিয়া উঠে। হরলাল চুপ করিয়া রহিল। এই মাতৃহীন ছেলেটিকে সান্ত্বনা দিবার জন্যে সে কোনো প্রয়োজন বোধ করিল না। দীর্ঘশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, বাস, এই পর্যন্ত, আর কখনো ডাকিব না। একদিন 5 টাকা মাইনের মাস্টারি করিয়াছিলাম বটে, কিন্তু আমি সামান্য হরলাল মাত্র।